ইউরো কিন্তু শুধু একটা মুদ্রা না, এটা একটা গ্লোবাল হেভিওয়েট যা কিনা আস্ত একটা মহাদেশকে এক করেছিল। কিন্তু এখন এই ডিজিটাল রূপান্তর আর ভূরাজনৈতিক পরিবর্তনের নতুন যুগে ইউরো তার চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু এটা না যে ইউরো কিভাবে তৈরি হয়েছিল, বরং আসল প্রশ্ন হল আগামী দিনের চ্যালেঞ্জগুলো নিয়ে এটা টিকে থাকতে পারবে কিনা। যে মুদ্রাটা একটা মহাদেশকে এক সুতোয় বেঁধেছিল সেটা কি ভবিষ্যতের ঝাপটা সামলাতে পারবে? এই মুদ্রাটার গুরুত্ব বোঝার জন্য এই একটা কথাই যথেষ্ট। একে বলা হয় মূল্যের এক বিপ্লবী সামাজিক চুক্তি। মানে এটা শুধু টাকা পয়সার লেনদেন না, এটা আসলে একটা মহাদেশের মানুষের সম্মিলিত বিশ্বাসের প্রতীক। আর ঠিক এই কারণেই এর টিকে থাকা বা না থাকার প্রভাবটা অনেক গভীর। তো ইউরোর বিবর্তনে প্রথম ধাপটা হলো এর নিজের পরিধি বাড়ানো, মানে সম্প্রসারণ। ইউরোজোনকে আরও বড় আর শক্তিশালী করার একটা পরিকল্পনা কিন্তু সবসময় ছিল। কিন্তু প্রশ্নটা হলো নতুন দেশগুলো কিভাবে এই বিশাল জোটে যোগ দেয়, প্রক্রিয়াটা কি? আচ্ছা, এই ইউরোজোনে যোগ দেওয়াটা মোটেও সহজ ব্যাপার না। এর জন্য দেশগুলোকে মাস্ট্রিচ ট্রিটি ঠিক করে দেওয়া বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়, যেগুলোকে বলা হয় কনভার্জেন্স ক্রাইটেরিয়া। যেমন ধরুন, মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল হতে হবে, সরকারি ঋণ আর অর্থনীতিকে টেকসই হতে হবে, এক্সচেঞ্জ রেট স্টেবল থাকতে হবে, আর দীর্ঘমেয়াদী সুদের হারও স্থিতিশীল রাখা চাই। তো নতুন সদস্যদের একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, একটা লেনদেন করতে হয় বলা চলে। নিজেদের মুদ্রার ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়, আর তার বিনিময়ে তারা কি পায়? তারা পায় একটা বিশাল প্রাতিষ্ঠানিক ব্যবস্থার স্থিতিশীলতা আর নির্ভরযোগ্যতা। আসল লক্ষ্যটা হলো পুরো ইউনিয়নকে সুরক্ষিত রাখা। স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ প্যাক্ট বলে একটা ব্যবস্থা আছে, যার মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে নতুন কোনো সদস্য এই যৌথ পরিবারে অর্থনৈতিক অস্থিরতা নিয়ে আসতে পারবে না। এবার আসা যাক পরের ধাপে। এখনকার সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটা, মুদ্রা তার কাগজের রূপ ছেড়ে পুরোপুরি ডিজিটাল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউরোর জন্য একটা বিরাট বাঁক। ডিজিটাল ইউরো কিন্তু শুধু একটা নতুন প্রযুক্তি না, এটা মুদ্রার ধারণাকেই একেবারে বদলে দিচ্ছে। ভাবুন তো, একটা মহাদেশীয় মুদ্রা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, যা শুধুই তথ্য বা ইনফরমেশন হিসাবে থাকবে, এটাই হলো মূল্যের চূড়ান্ত বিমূর্ত রূপ। এর প্রধান সুবিধাগুলো কি হতে পারে? প্রথমত, এটা আর্থিক অন্তর্ভুক্তিতে সাহায্য করবে, মানে আরও বেশি মানুষ ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবে। দ্বিতীয়ত, রিয়েল টাইমে টাকার যোগান বা লিকুইডিটি ম্যানেজমেন্ট করা যাবে। আর সবচেয়ে বড় কথা, ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে এর রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এক কথায় বলতে গেলে ডিজিটাল ইউরো হল ফিনটেক বিপ্লবের প্রতি ইউরোপের জবাব। যত বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা আসছে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্যই এই রাষ্ট্র সমর্থিত বিকল্পটা আনা হচ্ছে, যাতে প্রাতিষ্ঠানিক ক্ষমতাটাও বজায় থাকে। এখন আমরা ইউরোর সবচেয়ে বড় অভ্যন্তরীণ দুর্বলতার দিকে নজর দেব। ইউরোকে যদি টিকে থাকতে হয়, তাহলে যে মূল সমস্যার সমাধান করতেই হবে সেটা এখানেই লুকিয়ে আছে। তো আসল সমস্যাটা কোথায়? দ্বন্দ্বটা হলো একটা সেন্ট্রাল ব্যাংক, মানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সবার জন্য একটাই সুদের হার ঠিক করে দেয়, কিন্তু প্রত্যেকটা দেশ নিজেদের বাজেট আর খরচাপাতির সিদ্ধান্ত নিজেরাই নেয়। তার মানে কি দাঁড়ালো? মুদ্রানীতি বা মনিটারি পলিসি একটাই, কিন্তু ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি একজনের এক রকম। এই এক মাপ সবার জন্য, এই নীতির কারণে সমস্যাটা হয়। কারণ সব দেশের অর্থনীতি তো একরকম না। ফলে একটা শিল্পোন্নত শক্তিশালী দেশের জন্য যে সুদের হার ভালো, অর্থনৈতিকভাবে দুর্বল একটা দেশের জন্য সেটাই হয়তো সমস্যা তৈরি করে। এই পরিস্থিতিটা দারুণ একটা উপমা দিয়ে বোঝানো যায়। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে একদিকে মুদ্রাস্ফীতির আগুন সামলাতে হয়, আবার অন্যদিকে ঋণের বরফ গলাতে হয়। এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রাখাটা একটা ভীষণ কঠিন কাজ। ইউরোর এই যে জার্নি, এটা কিন্তু শুধু ইউরোপের গল্প নয়, এটা পুরো বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি। চলুন দেখি দুনিয়া এই অভিজ্ঞতা থেকে কি শিখছে। আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, এমনকি ব্রিক্সের মতো বড় বড় জোটগুলো কিন্তু ইউরোর গঠন আর কার্যকলাপ খুব মন দিয়ে দেখছে, কারণ তারাও ডলারের উপর নির্ভরতা কমানোর জন্য নিজস্ব কৌশল নিয়ে ভাবছে। যেমন ধরুন, ব্রিক্স শিখছে যে প্রাতিষ্ঠানিক একীকরণ ছাড়া গেমাইনাজে মুদ্রা কাজ করে না। আসিয়ান শিখছে কিভাবে সোনালি শিকল এড়ানো যায়। আর আফ্রিকান ইউনিয়ন বুঝতে পারছে যে স্থিতিশীলতার জন্য সবার জন্য প্রযোজ্য কিছু নিয়মকানুন থাকাটা কতটা জরুরি। আসলে ইউরোর সবচেয়ে বড় শিক্ষা বা সতর্কবার্তা এটাই, যদি দেশগুলোর মধ্যে গভীর প্রাতিষ্ঠানিক বোঝাপড়া না থাকে, তাহলে একটা সাধারণ মুদ্রা ভালোর চেয়ে খারাপই বেশি করে। এটা তখন একটা সোনালি শিকলে পরিণত হয়, যা দেশের অগ্রগতিকে আটকে রাখে।
সব আলোচনার শেষে আমরা আবার সেই মূল জায়গাটায় ফিরে আসি যা যে কোনো মুদ্রার ভিত্তি তৈরি করে, আর সেটা হলো বিশ্বাস। ইউরোর ভবিষ্যৎ কিন্তু প্রযুক্তির ওপর অতটা নির্ভর করছে না, যতটা করছে সদস্য দেশগুলোর পারস্পরিক বিশ্বাসের ওপর। কারণ ইতিহাস সাক্ষী, বিশ্বাসী হল আসল মুদ্রা। তাই ইউরোকে শুধু টাকা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটা জীবন্ত পরীক্ষা। এই পরীক্ষাটা হলো বিশ্বাস আর পারস্পরিক সহযোগিতাকে একটা দেশের সীমানা ছাড়িয়ে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার। এটা মানব সহযোগিতার এক দারুণ স্মারক। একটু বড় ক্যানভাসে ভাবলে বিনিময় প্রথা থেকে শুরু করে আজকের ব্লকচেইন পর্যন্ত অর্থের পুরো যাত্রাপথটাই আসলে মানুষের একে অপরকে সহযোগিতা করার গল্প। প্রত্যেকটা ধাপ আমাদের সম্মিলিত অগ্রগতির কথাই বলে। তাহলে অর্থ যদি সত্যি মানব সহযোগিতার গল্প হয়, আমাদের পরের অধ্যায়টা কি হতে চলেছে? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের মূল্যবোধ আর বৈশ্বিক ঐক্যের পথ।